রাশিয়ার হয়ে যুদ্ধ করা একজন বাংলাদেশি, যাকে কেউ বলে হিরো, কেউ বলে বাটফার, কেউ বলে দালাল। প্রতি 100 জনের মধ্যে যেখানে 99 জনই ফিরে আসে না, আর সেই মৃত্যু ফাঁদ থেকে যিনি 13 বার ফিরে এসেছেন, তবে সে একজন কিভাবে ফিরে আসে? মৃত্যুপরি থেকে ফেরা এই মানুষটি কি সত্যিই হিরো, নাকি সোশ্যাল মিডিয়ার লাইক আর ভিউয়ের নেশায় তৈরি করা এক নিখুঁত ইলিউশন? রাশিয়ার হয়ে যুদ্ধ লড়া সেই সোহেল নীরব, কেউ বলছে সে একজন বীর যোদ্ধা, আবার অনেকের কাছে সে একজন বাটফার, চিটার আর টাকার লোভে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এক দালাল। আজকের ভিডিওর শেষে আমি তার আসল রূপ প্রকাশ করব। শেষ পর্যন্ত দেখুন। আমি এমন কিছু প্রমাণ আর লজিক আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাদের মস্তিষ্কে তার ছিঁড়ে দেবে। কিন্তু তার আগে এমন এক রোমহর্ষক ঘটনার কথা বলবো যা এই রাশিয়ায় আসার পর আমার রক্ত হিম করে দিয়েছে। আমি এখন আছি রাশিয়ার রুস্তভ অন ডন শহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা এই শহর দুবার দখল করেছিল, আর দুবারই সোভিয়েত ইউনিয়ন রক্তগঙ্গা বইয়ে তা ছিনিয়ে নেয়। ক্রাসনাদর থেকে রাতের 12টায় যখন এই রত্নস্নাত শহরে পা রাখি, তখন কনকনে ঠান্ডা আর গুটি গুটি বৃষ্টি। আগে থেকে বুক করা হোস্টেলের দরজা গিয়ে দেখি দরজা লক করা, নোটিশে লেখা রাত 11টা পর্যন্ত খোলা। আপনারা ভিডিওতে শুধু সুন্দর চকচকে বিদেশ দেখেন, তাই না? কিন্তু এই অচেনা শহরে মধ্যরাতে জমে যাওয়া শীতে যখন রাস্তায় দাঁড়িয়ে কাঁপছিলাম, তখন বুঝলাম বাস্তবতা কতটা নির্মম। কিন্তু যখন ভেতরে ঢুকলাম, সেই উষ্ণতা পেয়ে মনে পড়লো কষ্টের পরেই তো সুখ। এই সিম্পল কথাটা আমরা ভুলে যাই। আজকে হচ্ছে আমার রুস্তভ শহরে প্রথম দিন। তো যাই হোক, এখন যাব হচ্ছে যে আমাদের যে সোহেল নীরব ভাই আছেন তার সাথে দেখা করতে যাব। পরের দিন সকালে চলে গেলাম যোদ্ধা নীরবের বাসায়। রান্না হচ্ছে বিরিয়ানি। আমিও একটু হাত লাগালাম, আর সে বলতে লাগলো যুদ্ধের মাঠে খাবার আসতো ড্রোনে করে, বেশিরভাগ সময় শুকনো রুটি পানি ছাড়া, কারণ ড্রোন থেকে পানির বোতল পড়তে পড়তে ফেটে যেত। এই মানুষটা বিরিয়ানি রান্না করছে, আর কয়েক মাস আগে সে পানি ছাড়া শুকনো রুটি খাচ্ছিল এমন এক জায়গায় যেখানে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। সো গাইস, আমি অলরেডি সোহেল ভাইয়ের কাছে চলে আসছি। তো এখন হচ্ছে যে একদম ভালো একটা সময় আসছি, খাওয়ার সময়। তো এই যে এখন রান্না বান্না হচ্ছে, আমি মাংস নাড়তেছি, আর হচ্ছে আমাদের সোহেল ভাই একটা সালাম দেন। তো রান্না বান্না চলতেছে, এরপর বের হবো, ঘোরাঘুরি করব। অনেক বিষয় ভাই থেকে জানার আছে, যেটা আসলে অনেকেই জানতে চায় রাশিয়ার আর্মি নিয়ে। তো ভাই যেহেতু অলরেডি 1 বছর যাবত এখানে ছিলেন, অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছুই জানার আছে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। যাই হোক, খাবার শেষে তিনি আমাকে তার মেডেলগুলো দেখালেন। রাশিয়ার আর্মি থেকে পাওয়া অসংখ্য মেডেল, যেখানে মায়ের জন্য, স্ত্রীর জন্য আর সাহসিকতার জন্য। ভাই যেহেতু যুদ্ধে গেছে, যার কারণে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখানে আরো আছে। কারো যে নাই আসলেই তারা পাইবো ওরকম অপারেশন যাইতে হইব। আচ্ছা আচ্ছা। এটি হচ্ছে একটি ডকুমেন্টস যেখানে লেখা আছে গত 1 বছরের চুক্তিতে সে 13টা মিশন শেষ করেছে। তার কাছে প্রত্যেকটা মিশনের তারিখ আর দিনক্ষণ লেখা আছে, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল। সবকিছুই তো নিখুঁত লাগছে, তাই না? একজন বীরের গল্প। রুস্তভ টেকনিক্যাল ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে শহরের আইকনিক গড়িয়ে নিচে আমি তার কাছ থেকে কিছু অজানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করলাম। কিভাবে যুদ্ধে গেলেন? মানে এই যে আর্মিতে যাবেন স্বাভাবিক, এটা কিন্তু যে বাংলাদেশ আর্মি এমন না। একটা রাশিয়ার আর্মি, একে তো ভাষা সম্পর্কে আমরা তো অবগত না, তার মধ্যে বুঝেনি তো। তো আপনি কিভাবে সিদ্ধান্তটা মূলত নিলেন? আসলে মূলত কথা, বাংলাদেশের লোকরা জানে যে আমি মূলত পরিবারের জন্য আর কি জীবনকে আর কি ঝুঁকিপূর্ণ করছি বা জীবনকে কুরবানি দিয়ে দিচ্ছি। কিন্তু এখনো যে আমি জীবিত আছি, এটাই মহান রবের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। প্রত্যেকটা পুরুষ তার পরিবারের জন্য অবশ্যই হ্যাঁ যে কোনো রিস্ক নিতে প্রস্তুত থাকি। আমি একটা কোম্পানিতে আসলাম চাকরি করার জন্য, কিন্তু ওইখানে এত পরিমাণ ঠান্ডা, যে ঠান্ডা আমি আসলে এই ধরনের তাপমাত্রা কখনো আমি পড়ি নাই। কারণ আমি তো সৌদি আরবে ছিলাম দীর্ঘ 14 বছর মতন আমি সৌদি আরবে ছিলাম, আপনারা জানেন। চিন্তা করলাম এই ঠান্ডা বরফে কেন করুন, যেহেতু সরকার আমাকে সুযোগ দিচ্ছে। তারপরের বিষয়গুলো কিন্তু আমি ফেসবুক আপনাদের সবাই জানাইছি। আপনি যে যুদ্ধে যাবেন এই বিষয়ে কি আপনার পরিবার জানতো? আসলে পরিবার আমি বলি নাই, কারণ পরিবার যদি বলতাম তারা কখনো আর কি আমারে এটার অনুমতি দিত না। আচ্ছা আচ্ছা। না অবশ্যই পরিবারে জানানো উচিত, কারণ একটা মানুষ কখন কোথায় বিপদে পড়বে এই জন্য পরিবারকে জানানো উচিত। তবে বর্তমান বাঙালিরা যারা কিনা সেনাবাহিনীতে আসতেছে, প্রত্যেকটা মানুষ পরিবারের জন্য আর টাকার লোভে 1000%। আমাকে অনেক মানুষ ফোন করে, SMS করে, আমি তাদের সাথে খারাপ আচরণ করি। আপনি যখন ফ্রন্ট লাইনে গেছেন, প্রথম দিন যখন মিশনে গেছেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? মানে স্বাভাবিক, আপনি একে তো ভাষা জানেন না, ভাষা জানলে হয়তো বুঝতেন তাদের কথাবার্তা। আমি নিজেও জানতে খুবই এক্সাইটেড। ভাই সবচেয়ে বড় কথা কি, যখন আমাদের গায়ে আর্মির পোশাকটা পরে, প্লাস হাতে একটা AK-47, 4টা ম্যাগজিন, 4 বুলেট, যখন শরীরে আইসা পড়ছে, যখন আমার কাছে রিজার্ভ রয়েছে, তখন আমাদের সাহস অন্যরকম হয়ে গেছে। যেখান থেকে হয় যুদ্ধ করুন আর না হয় মারা যাম। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এখনো জীবিত আছে।
আর অনুভূতি কি, ওই যে যখন গায়ে রাশিয়ান পোশাক, রাশিয়ান নাম্বার প্লেট যুক্ত হয়েছে, তখন আমরা নিজেরা এক একজন বাঘ হয়ে গেছি। সবই ঠিক ছিল, কিন্তু গল্ফে একটা বিশাল ফাঁক রয়ে গেছে, আর সেই ফাঁকটাই আমি এবার আপনাদের সামনে ধরবো। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর আমার কাজ শুধু সুন্দর সুন্দর ভ্লগ বানানো না, বরং সত্য এবং মিথ্যার মাঝখানের দেয়ালটা ভেঙে আপনাদের সামনে আসল চিত্রটা তুলে ধরা। কারণ আপনারা আমাকে বিশ্বাস করেন, আর এই বিশ্বাসের মর্যাদা রাখা আমার দায়িত্ব। যোদ্ধা নীরব ভাই দাবি করেন তিনি ফ্রন্টলাইনে অর্থাৎ সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, কিন্তু চলুন আবেগ সরিয়ে একটু লজিক্যালি চিন্তা করি। তার দেখানো সেই কাগজের দিকে যদি একটু মনোযোগ দিয়ে তাকান, সেখানে স্পষ্ট লেখা আছে তার র্যাঙ্ক। রাশিয়ান ভাষায় রিয়াদা বয়, প্রাইভেট সৈনিক, অর্থাৎ সেনাবাহিনীর একদম সবচেয়ে নিচের স্তরের পদ। তার দাবি তিনি 13টা সম্মুখ যুদ্ধের মিশন করেছেন। তার ডকুমেন্ট অনুযায়ী প্রথম মিশন ছিল 11 দিনের, আর বাকিগুলো টানা 30 থেকে 31 দিন করে। প্রথম দেখায় যে কেউ এটা দেখে চমকে যাবে, সেলুট ঠুকবে, কিন্তু আমি যখন এই একই ডকুমেন্ট অন্যান্য অভিজ্ঞ বাঙালি সৈনিকদের দেখালাম, তখন বেরিয়ে এলো এক লোমহর্ষক সত্য। ডকুমেন্টে থাকা ওই তারিখগুলো কোনো সম্মুখ যুদ্ধের সময়কাল নয়, ওগুলো মূলত রাশিয়ার সেফ জোন থেকে ইউক্রেন বর্ডারে প্রবেশ, সেখানে অবস্থান এবং ফিরে আসার একটা সাধারণ লগ বুক। একটু পড়াশোনা করলেই জানবেন ফ্রন্টলাইনের অ্যাসল্ট বা সম্মুখ যুদ্ধ কখনোই টানা 30 থেকে 31 দিন চলে না। এটা কোনো মুভির শুটিং নয় যে মাসের পর মাস চলবে। এবার আসি সবচেয়ে বড় লজিক বোমায়। 2024 সালের ডিসেম্বর থেকে তার ফেসবুক টাইমলাইনটা আমি তন্ন তন্ন করে ঘেটেছি। 2024 ডিসেম্বরে তার প্রথম পোস্ট, যেখানে তিনি যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছেন। এরপর 2025 সালের জানুয়ারি, মার্চ এবং আগস্ট, এই 3 মাস বাদে বাকি পুরোটা সময় সে নিয়মিত বা কয়েকদিন পর পর ফেসবুকে ভিডিও আর পোস্ট আপলোড করেছেন। ভাইরাল হওয়ার নেশায় মানুষকে কত দূর নিতে পারে জানেন? যখন তিনি বুঝলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের গল্প বেচলে হুজুগে বাঙালি গিলবে, তখন তার গল্পের লেভেল আরো এক্সট্রিম হতে শুরু করলো। কখনো তিনি ড্রোন ধ্বংস করছেন, কখনো স্নাইপার হয়ে যাচ্ছেন। আর আমাদের সাধারণ মানুষ তো বটেই, এমনকি বাংলাদেশের মূলধারার নিউজ মিডিয়াগুলোও কোনো যাচাই বাছাই ছাড়াই ভিউ আর লাইকের আশায় তাকে হিরো বানিয়ে দিল। আচ্ছা, যারা কমেন্টে গিয়ে লেখেন আপনার সাহসিকতা দেখে বুক ফুলে যায়, তাদের কাছে আমার একটা সোজা প্রশ্ন। আপনি যখন ইউক্রেনের ভেতরে ফ্রন্টলাইনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, মাথার উপর কামিকাজে ড্রোন ঘুরছে, চারদিকে বোমার শব্দ, তখন আপনি ইন্টারনেট পাচ্ছেন কোথায়? মিস্টার পুতিন কি আপনার জন্য পার্সোনাল ওয়াইফাই বা স্টারলিংক সাপ্লাই দিয়েছেন, নাকি ইউক্রেন সরকার আপনাকে স্পেশাল নেটওয়ার্ক দিয়েছে ভিডিও আপলোড করার জন্য? কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয়। ভাই, ইউক্রেনীয় ইন্টেলিজেন্স থেকে শুরু করে সামরিক বিশেষজ্ঞরা বারবার বলেছেন ফ্রন্টলাইনে পকেট থেকে একটা মোবাইল ফোন বের করা মানেই জিপিএস সিগন্যাল ট্র্যাক করে সোজা মিসাইল বা ড্রোন অ্যাটাক হওয়া। মিশনে যাওয়ার আগে সবার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। পুরো ব্যাটালিয়নকে বিপদে ফেলার রিস্ক কোন কমান্ডার নেবে? সেখানে যোগাযোগ হয় শুধুমাত্র বাওফ্যাং টাইপের চাইনিজ এনক্রিপ্টেড অকিটকি আর কোডেড নির্দেশের মাধ্যমে। প্রতি 1 ঘন্টায় বেঁচে থাকার প্রমাণ দিতে হয়। সেখানে দাঁড়িয়ে আপনি ফ্রন্টলাইনে ব্লগিং করছেন, এটা কি কোনো ফান পার্ক? আমি নিজে থাকি বরনের শহরে, যেটা ইউক্রেনের একদম গায়ে লাগোয়া। রাশিয়ার ভেতরেই যেখানে নেটের এই বাজে অবস্থা, সেখানে যুদ্ধের ময়দানে বসে রেগুলার ভিডিও আপলোড। ওয়াও ভাই, স্যালুট আপনার গল্প বানানোর প্রতিভাকে। এবার আসুন ভাষার কথায়। আপনি রাশিয়ান ভাষা জানেন না, হুট করে ফ্রন্টলাইনে অ্যাটাক হলো, কমান্ডার চিৎকার করে রাশিয়ান ভাষায় বলল কভার নাও বা ডান দিকে ফায়ার করো, আপনি তো ফেল করে তাকিয়ে থাকবেন। একটা ভাষা না জানা সাধারণ লোককে সাথে নিয়ে কোনো প্রফেশনাল ব্যাটালিয়ন নিজেদের জীবন বাজিতে রাখবে? যেখানে সামান্য কাজেই কেউ ভাষা না বোঝা লোক নিয়ে রিস্ক নিতে চায় না, সেখানে আপনি কি তাদের সাথে বাংলায় কথা বলতেন নাকি আরবিতে? তাহলে আসল সত্যটা কি? বিদেশি চুক্তিবদ্ধ সৈনিকদের সাথে আসলে কি ঘটে? রাশিয়ান মিল ব্লগার এবং ইন্টেলিজেন্স রিপোর্টের মতে বিদেশি সাধারণ সৈনিকদের বলা হয় ক্যানন ফডার বা মাংসের গোলা। এদেরকে ব্যবহার করা হয় মিট অ্যাসল্টে। নেটোর একজন সৈনিককে যেখানে 70 দিনের বেসিক ট্রেনিং দেওয়া হয় এবং বছরের পর বছর ট্রেনিং দেওয়া হয়, অন্যদিকে রাশিয়ার প্রফেশনালদেরও বছরের পর বছর ট্রেনিং থাকে। সেখানে বিদেশি চুক্তির সৈন্যদের অফিসিয়ালি মাত্র 192 ঘন্টা অর্থাৎ 24 থেকে 30 দিন ট্রেনিং দিয়েই পাঠিয়ে দেওয়া হয়। আর ফ্রন্টলাইনের প্রফেশনাল স্পেজনাস সৈনিকদের গিয়ার আর একজন সাধারণ চুক্তিভিত্তিক সৈনিকের সস্তা হেলমেট আর ড্রেসের পার্থক্য খালি চোখেই বোঝা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাঙালি সৈনিক আমাকে ক্যাম্পের ভেতরের যে অন্ধকার সত্যটা জানিয়েছে, তা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। ক্যাম্পে যাওয়ার পর শুরু হয় আরেক খেলা। প্রতিটা ভাড়াটে সৈনিকের কাছ থেকে কমান্ডাররা টাকা দাবি করে। ওই যে বেতনের টাকা আর এককালীন যে 2 মিলিয়নের বেশি রুবেল দেওয়া হয়, তার একটা বড় অংশ ঘুষ হিসেবে দিয়ে দিলে তখন তাদের আর সম্মুখ সমরে পাঠানো হয় না। তাহলে তারা কি কাজ করে? তাদের দিয়ে রাস্তা বানানো হয়, ধ্বংস হওয়া যানবাহন সরানো হয়, বাংকার খোঁড়ানো হয়, রান্না করানো হয়, আর সবচেয়ে ভয়ঙ্কর কাজ লাশ প্যাকিং করা হয়। যারা এই টাকা দেয় তারা এই লজিস্টিক সাপোর্টের কাজগুলো করে বেঁচে যায়। হাসান মেহেদীর কথা মনে আছে, যিনি এক পা হারিয়েছেন? তার ভাষ্যমতে তিনি কমান্ডারকে টাকা দিতে অস্বীকার করেছিলেন বলেই তাকে সরাসরি ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেওয়া হয় এবং পরের দিনই তিনি ড্রোন অ্যাটাকে আহত হন। আর মোহন মিয়াজির মতো মানুষ তো যান নিয়ে দেশে পালাতে বাধ্য হয়েছেন। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? এই ধরনের ব্লগারদের
হিরোইজম আর ফেক ভিডিও দেখে স্টুডেন্ট ভিসায় আসা অনেক তরুণ ইনফ্লুয়েন্সড হয়ে এই মৃত্যু ফাঁদে পা দিয়েছে। আজ তারা অনেকেই আর পৃথিবীতে নেই। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সবকিছু মিলিয়ে সমীকরণ একটাই দাঁড়ায়, তিনি কখনোই ফ্রন্ট লাইনে ছিলেন না। হয়তো তিনি দিনের বেলায় সাপ্লাইয়ের কাজ করে রাতে ইন্টারনেট অ্যাক্সেস থাকা সেফ জোনে ফিরে আসতেন। না হয় তিনি মূলত লজিস্টিক্স, গার্ড ডিউটি, খাবার, ঔষধ ডেলিভারি দেওয়া বা ফ্যাশনের সারিতে লাশ সংগ্রহের কাজ করতেন। কারণ পরিসংখ্যান বলছে সম্মুখ যুদ্ধের চেয়ে সাপ্লাই চেনে মুভিং করার সময় ড্রোন অ্যাটাকেই সবচেয়ে বেশি মানুষ মারা যায়। অনেক বিদেশি ক্লাউড, ভিউ, ডোনেশন বা নিজেকে হিরো সাজার জন্য নিরাপদ জায়গায় বসে ফ্রন্ট লাইনের গল্প ফাঁদে, কিন্তু দিন শেষে সত্য ঠিকই বেরিয়ে আসে। এখন সিদ্ধান্ত আপনার। আপনারা কি এখনো এইসব সিনেমাটিক গল্প বিশ্বাস করবেন নাকি বাস্তবতার মুখোমুখি হবেন? আপনাদের পরিচিত যে বন্ধুটা বা আত্মীয়টা রাশিয়া যাওয়ার স্বপ্নে বিভোর, তাকে এখনোই এই ভিডিওটা শেয়ার করে সত্যটা জানিয়ে দিন। কারণ আপনার একটা শেয়ার হয়তো বাঁচিয়ে দিতে পারে একটা জলজ্যান্ত প্রাণ। আপনাদের বিবেক কি বলে? যেখানে জীবন বাঁচানো দায় সেখানে কি ফেসবুকিং সম্ভব, নাকি পুরোটাই সোশ্যাল মিডিয়ায় নিজেকে সুপার হিরো প্রমাণের একটা সাজানো শখ? ভিডিওটা এখনোই শেয়ার করুন আপনার সেই হুজুগে বন্ধুদের সাথে, যারা আসল সত্যিটা না জেনেই লাফালাফি করে। যারা সত্যি ফ্রন্টে থাকে তারা ভিডিও বানায় না, তারা বেঁচে ফেরার চেষ্টা করে। যাই হোক, রুস্তভের এই ডন নদীর পাড়ে হাঁটতে হাঁটতে দেখছিলাম উন্নত দেশগুলো কিভাবে তাদের অবকাঠামো তৈরি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো ভবন, অসাধারণ সব ভাস্কর্য, শহরটা যেন একটা মায়াবী ক্যানভাস। এই 3 দিন আমি নীরব ভাইয়ের সাথে ছিলাম। মানুষ হিসাবে তিনি কেমন আমি দেখেছি। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুবই আন্তরিক এবং বন্ধুসুলভ আচরণ করেছে আমার সাথে। 38 বছর বয়স তার, আমার চেয়ে অনেক বড়। আমি তাকে সম্মান করি, কিন্তু মানুষের 2টা রূপ থাকে, একটা সে প্রকাশ করে, আরেকটা সযত্নে লুকিয়ে রাখে। তৌহিদ আফ্রিদি, আরএস ফাহিম বা ফয়জুল করিমদের তো আপনারা চেনেন, তাই না? নামের পাশে মানবতা লেখা থাকলেও সময় মতো তাদের আসল রূপটাও কিন্তু বেরিয়ে এসেছে। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। মিডিয়াতে বা ভিডিওতে আমরা শুধু সুন্দর আর আকর্ষণীয় দিকটাই দেখাই, পেছনের অন্ধকার দিকটা গোপন থাকে, আর সেই গোপন দিকটা হতে পারে চরম ভয়ঙ্কর। আমি আমার কাজ করেছি, লজিক আর বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরেছি। নীরব ভাই কি সত্যিকারের হিরো নাকি একজন নিখুঁত ধোঁকাবাজ? আপনি কোন দলে? কমেন্ট করে জানিয়ে দিন। তবে আসল ভয়ঙ্কর অভিজ্ঞতা তো তখনও বাকি, যেটা সম্পর্কে ভিডিও শুরুতে বলেছিলাম। দ্বিতীয় দিন রাত 1টায় হোস্টেলে ঢুকে যখন একটু উষ্ণতা পেলাম, ভাবলাম যাক বাঁচা গেল। কিন্তু আমার পাশের বেডেই এসে উঠলো সাদ্দাম নামের এক দাগিস্তানি লোক। এটা ছিল কুখ্যাত নেশাগ্রস্ত। রাতের অন্ধকারে চোখের সামনে তাকে কোকিন নিতে দেখে আমার আত্মা কেঁপে উঠেছিল। যেহেতু আমি একজন অন্য দেশের নাগরিক, এই জায়গাতেই সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম। যাই হোক, রুস্তভ শহরে বাংলাদেশিরা কেমন আছেন? মূলত এটি দক্ষিণের একটা শহর। এখানে তাপমাত্রা সহনীয়, তাই বসবাসের জন্য সেরা একটি শহর। তবে এখানেও অন্যান্য শহরের মতো বিদেশিদের যারা ভাষা জানে না তাদের জন্য কাজের সুযোগ কম বেশি। সর্বোপরি একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমার এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা, হ্যাঁ করা বা কারো সম্মানহানি করা নয়। আমি এতক্ষণ আপনাদের সামনে যে লজিকগুলো তুলে ধরেছি সেগুলো আমার কোনো মন গড়া গল্প নয়। এই লজিকগুলো দাঁড়িয়ে আছে ওই একই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা অন্যান্য বাঙালি সৈনিকদের বাস্তব অভিজ্ঞতা, আন্তর্জাতিক বিভিন্ন নিউজ মিডিয়ার রিপোর্ট এবং নিভির এআই রিসার্চের উপর ভিত্তি করে। তাই আমার এই ভিডিওর একটাই মূল উদ্দেশ্য, আপনাদের চোখের সামনে পর্দাটা সরিয়ে দেওয়া, আপনাদের সতর্ক করা। সোহেল নীরব ভাই, আমি জানি এই ভিডিওটা হয়তো ঘুরতে ঘুরতে আপনার কাছে পৌঁছাবে। আপনার জীবনের পেছনে যে দীর্ঘ দুঃখ, কষ্ট আর সংগ্রামের গল্প আমি শুনেছি, সেটার পর আজ আপনি যেখানে আছেন, যে নিরাপদ অবস্থানে আছেন, আপনি সেটা ডিজার্ভ করেন। আপনার এই বেঁচে ফেরাটা আপনার প্রাপ্য ছিল। কিন্তু ভাই, আপনার ভিডিওগুলো দেখে প্রতিদিন বাংলাদেশ থেকে অসংখ্য তরুণ ইনফ্লুয়েন্স হচ্ছে। তাছাড়া এখানে যারা স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতেছে তারাও ইনফ্লুয়েন্স হচ্ছে। তারা না বুঝেই মৃত্যুর এই অন্ধকূপে জাপ দিতে চাইছে। তাই আমার বিনীত অনুরোধ, দয়া করে হুজুগ না বাড়িয়ে সবাইকে আসল সত্যটা জানান। এই মরিচিকা থেকে তাদের সতর্ক করুন। আপনিও নিজেও বিভিন্ন ভিডিওতে স্বীকার করেছিলেন এখানে আসা মোটেও কোনো ভালো সিদ্ধান্ত নয়, কারণ রুট বাস্তবতা হলো যুদ্ধ মানেই যুদ্ধ। হয় আপনি বাঁচবেন, না হয় মরবেন। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? যেহেতু আপনি একজন ভাড়াটে সৈনিক, টাকার বিনিময়ে অন্য দেশে অন্যের হয়ে যুদ্ধ করতে এসেছেন, সেখানে আপনি গুলি খেয়ে মরে পৌঁছে গলে গেলেও কেউ আপনার লাশটা পর্যন্ত খুঁজতে আসবে না। আমি আবারও বলছি, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা আমার লক্ষ্য নয়। আমি শুধু কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ লজিক আর লুকানো সত্য আপনাদের সামনে ওপেন করে দিয়েছি। এখন বাকিটা আপনারা আপনাদের বিবেক আর বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। আমার কথায় বা তথ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের অমূল্য জীবনটা হুজুগের বসে বিলিয়ে দেওয়ার আগে অন্তত 100 বার ভাববেন। পরের ভিডিওতে আসছি রাশিয়ার কাজের বিচার, সেই প্রতারণার গল্প। কিভাবে কাজের বিচারে এসে মানুষ প্রতারিত হয়ে যুদ্ধে অথবা দেশে যাচ্ছে। এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ইটস ইউর বয় রকিং ফ্রম রাশিয়া। স্টে ব্লেসড, স্টে রকিং। বাই বাই, আল্লাহ হাফেজ।